আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফিল্মি কায়দায় ছাদ ফুটো করে বগুড়া কারাগার থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি, 1.5 ঘণ্টা পর গ্রেফতার। নিরাপত্তা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপির, শনিবার ঢাকায়, সোমবার সব মহানগরের সমাবেশ। এবং শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ ওবায়দুল কাদেরের। বগুড়ার কারাগার থেকে পালানোর 1.5 ঘণ্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 4 আসামির বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়ার প্রতিনিধি হুমায়ারা আক্তার জাহানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। পৃথক মামলায় ফাঁসির আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ বগুড়া জেলা কারাগারের একই কন্ডেম সেলে বন্দী ছিল। মঙ্গলবার গভীর রাতে ছাদ ফুটো করে কন্ডেম সেলের বাইরে বের হয় তারা। এরপর আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের ভবন থেকে নিচে নামে। রাত 3টার দিকে তারা পালিয়ে যায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। পুলিশ জানায় রাত 3:56 বিষয়টি জানতে পারেন তারা। সাথে সাথে অভিযানে নামে একাধিক টিম। ভোর 4:10 দিকে বগুড়া শহরের চেলোপাড়ার করতুয়া নদীর তীর থেকে পলাতক 4 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেজন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে। এদিকে 4 আসামির পালানোর ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে করা কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত 1 মাস যাবত। 1 তারিখে এই 4 জন এখানে আসে। আমি গত এই মাসের 2 তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলা ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেলা কারাগারের আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জনগণই সরকারের প্রাণশক্তি। এ সময় শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আপেল মাহমুদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীটির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসএসএফ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক। আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সকল সদস্যকে নিরাপত্তার কাজে সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফ এর প্রতিটি সদস্য। পেশাগত দায়িত্ব অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে
এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে তাহলে সফলতা অর্জন করা যায় না। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের পথ চলা উল্লেখ করে নিরাপত্তার নামে জনগণ থেকে যেন তাকে বিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি, কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়। আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো, কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। আমি বলি মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে তার সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে শনিবার ঢাকায় 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই জেলায় জেলায় সমাবেশ ডাকা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচির ঘোষণা করেন। রিপোর্ট মোয়েনুল আহসানের। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের। তাই দলীয় প্রধানকে মুক্ত করতে আবারও মাঠের আন্দোলন জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন। সেই লক্ষ্যে 29 জুন নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 1 জুলাই মহানগরগুলোতে, 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বেগম জিয়া সরকারের প্রতিহিংসার শিকার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সাংবিধানিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে তাকে জামিন এবং বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই তাকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তার চিকিৎসাটুকু দিতে না পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনার যে কোনো সাধারণ একজন মানুষ যদি আপনার 5 বছরের সাজা হয়, সে সাথে সাথে জামিন পেয়ে যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 23 জুন হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির তদন্তের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারি কয়েকটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে ইসি সচিব শফিউল আজিম এই তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, এনআইডি জালিয়াতির সঙ্গে ইসির কোনো কর্মকর্তার যোগ সাজশ থাকলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতি তদন্তে গত 9 জন কমিটি করে নির্বাচন কমিশন। পার্সোনাল ছিল, তাদেরকে একটা ঘুষ দেওয়ার একটা চেষ্টা ছিল। ওনারা কিভাবে প্রথমত ভোটার হয়েছিলেন এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো এসছে, আমরা একেবারে আদ্যপান্ত শুরু কিভাবে হলো, কোথায় সেটা ডিস্ট্র্যাক্ট হলো, কোথায় কারো ইনভলভমেন্ট ছিল কিনা, ডিটেইল তারা তদন্ত করছে। তো তারা আরও সময় চেয়েছেন আমাদের কাছে। তো আমি মনে করি যে তারও সময় লাগতে পারে। আমরা যাতে নির্ভুলভাবে, বিস্তারিত এবং নিখুঁতভাবে আমরা তদন্তটা করতে চাই, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, দুদকের কাজে কোনো হস্তক্ষেপ করা হবে না। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। এই সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে দুর্নীতি নেই এমন দাবি করছি না, তবে শুধু সরকারি কর্মকর্তা নয়, রাজনীতিবিদরাও জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে। দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্নীতি করে কেউই পার পাবে না। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। বিমানবন্দর টার্মিনাল থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিদেশ ফেরত যাত্রীদের নিয়ে চলাচল করবে বাস। আপাতত 2টি বাস নিয়ে এই শাটল সার্ভিস চালু করা হলেও পরবর্তীতে এই সংখ্যা বাড়ানো হবে বলে জানান বিআরটিসির কর্মকর্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি পড়াশোনা না করে প্রধানমন্ত্রীর ভারত সফর ও বিভিন্ন সমঝোতা স্মারক সই নিয়ে অযৌক্তিক সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিজ দপ্তরের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের কোনো চুক্তি হয়নি। তার দাবি, বিএনপি নেতারা চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য বোঝেন না। বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সুসম্পর্ক রেখেছে বলে নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে যাচ্ছে। ভারতের সাথে রেল যোগাযোগ বাড়লে দেশের সার্বভৌমত্বের কোনো ক্ষতি হবে না বলে জানান হাসান মাহমুদ। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপি নেতারা চুক্তি আর এমওইউর মধ্যে মনে পার্থক্যটাই বুঝেন না। এই সফরে কোনো চুক্তি হয়নি, কিছু এমওইউ স্বাক্ষরিত হয়েছে আর কিছু নবায়ন হয়েছে। তো যারা চুক্তি আর এমওইউর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্যটা বুঝেন না, তাদের জিজ্ঞাসার কি জবাব দিব সেটি আমার এখন মনে ঘুরপাক খাচ্ছে। কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বিদ্যমান সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। দেশটি জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্যস্থল হওয়ায় নতুন করে জনশক্তি পাঠাতে ও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবারে এই যাত্রায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আহত হয়েছে ১,৮৪০ জন। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। গতবারের তুলনায় এবারে ঈদুল আজহায় ১১.৫৫% সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে ট্রাক ও কাভার ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা অমান্য, মোটরসাইকেল, ইজি বাইক ও অটোরিকশার অবাধে চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি, সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার পরিমাণ বেড়েছে বলে জানায় তারা। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধী স্মার্ট পদ্ধতিতে সড়ক পরিবহন আইন প্রয়োগ সহ ৮ দফা সুপারিশ তুলে ধরা হয়। মডেল বানানো এবং ভালো চাকরির লোভ দেখিয়ে তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করা সিন্ডিকেটের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মালিবাগ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান,
ফেসবুকে অল্প বয়সী তরুণীদের টার্গেট করে তাদের দিয়ে দেহ ব্যবসা করাতো চক্রটি। এভাবে চক্রটি শত কোটি টাকা আয় করেছে বলেও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ চোখে পড়ে চাকরি দেওয়া এবং মডেল বানানোর এমন বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন দেখে অনেক তরুণ তরুণী আগ্রহী হয়ে যোগাযোগ করেন বিজ্ঞাপনদাতাদের সাথে। কিন্তু এই বিজ্ঞাপনের পেছনে রয়েছে ভয়ঙ্কর অপরাধ জগৎ। এসব বিজ্ঞাপনে যেসব তরুণ তরুণী ভালো চাকরি কিংবা মডেল হতে সাড়া দিতেন, তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলত একটি চক্র। তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের নগ্ন ছবি ও ভিডিও তুলত চক্রটি। সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে টাকার বিনিময়ে তাদের বিদেশি নাগরিকদের মনোরঞ্জনে বাধ্য করা হতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের মূল হোতা মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান সহ 8 জনকে গ্রেফতার করে সিআইডি। পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউয়াসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে। এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে, তারা এরকম মানুষের সাথে, সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। সিআইডি প্রধান আরও জানান, 7 বছর আগে মেহেদী হাসান এবং তার খালাতো ভাই শেখ জাহিদ মিলে সিন্ডিকেটটি গড়ে তোলে। এ পর্যন্ত আয় করেছে শত কোটি টাকা, যা দিয়ে দেশের বিভিন্ন জেলায় কিনেছে জমি এবং তৈরি করেছে আলিশান বাড়ি। গত 15 দিন যাবৎ এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে এবং তারা স্যাঙ্গুইন হয়েছে, নিশ্চিত হয়েছে ইয়েস এই গ্রুপেই ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে যাচ্ছে। চক্রটির কাছ থেকে 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করেছে সিআইডি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নিবন্ধন না করলে দেশের ঐতিহ্যবাহী অনেক পণ্যের ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি অন্য দেশ কেড়ে নিতে পারে বলে আশঙ্কা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি জটিলতা নিরসনে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক চুক্তি হওয়া প্রয়োজন। এ নিয়ে দুদেশের মধ্যে আইনি কাঠামো গঠনের তাগিদ দেন তিনি। সুন্দরবনের মধু ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরে সিপিডি। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক চর্চার ঘাটতি থাকলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী গুরুত্ব হারায়। সে কারণে এদেশে মেধাসত্ত্ব স্বীকৃতি হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতা অবহেলার কারণগুলোর দায়িত্ব কে নেবে? ঐতিহ্যবাহী পণ্য রয়েছে, সেগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি, তাহলে আমরা কোনোদিনই আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না। ভারতের সাথে যে বিভিন্ন পণ্য নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, আইনি প্রক্রিয়ার বাইরেও সংবেদনশীলতাটা বজায় রেখে আলোচনাটাও চালিয়ে যেতে হবে। বন্যা ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘরবাড়ি নির্মাণ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মনির হোসেন তুপুর রিপোর্ট। দুর্যোগে তাৎক্ষণিক সাড়া, মৃত্যুর সংখ্যা কমানো ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহে নিরলসভাবে কাজ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। একই সাথে নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন তিনি। তার বিদায়ী অনুষ্ঠানে এসব ইতিবাচক দিক তুলে ধরেন বক্তারা। একই সাথে বরণ করে নেওয়া হয় অধিদপ্তরের নতুন মহাপরিচালক রেজওয়ানুর রহমানকে। যা থেকে তিনি তার কর্মজীবনে তার যোগ্যতা, মেধা, সততা দিয়ে যে সেবা করে দিয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। বহু উন্নত দেশকে আমরা পিছনে ফেলে প্রতি বৎসরই দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছি। আমার পূর্বসূরি স্যার যেভাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, এ বিষয়ে আমাদের প্রচেষ্টা সর্বদাই থাকবে। দেশ ও জাতির কল্যাণে আগামীতেও কাজ করে যাবার অঙ্গীকার করেন বিদায়ী মহাপরিচালক। সততার পুরস্কার আল্লাহই দেন। এটার মধ্যে যে শান্তি, যেটা এটা
কষ্ট তো একটু থাকবেই, কিন্তু এটার মধ্যে অপারও একটা শান্তি, জাগতিক এবং পরজাগতিক। আমি মনে করি আমি আমার কর্মজীবনের সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি। দীর্ঘ 33.5 বছর আমি এখনও চশমা ছাড়া সব কিছু কাজ করি, দেখি। আমার যে এনার্জি আছে, আমি মনে করি এখনকার অনেকের যুবকের তুলনায় আমি হাঁটা চলা সব বিষয়ে আমি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আমি সারা রাত জাগা লাগুক, কয়েক রাত জাগা লাগুক, আমি এটা পারি। 33.5 বছরের পেশাগত জীবনে যেসব সহকর্মীর সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান বিদায়ী মহাপরিচালক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারত ও মিয়ানমার থেকে নিত্যপণ্য আমদানি করতে বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে সরকার। আগামী মাসে এটি সই হবার সম্ভাবনা আছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি দাবি করেন বাজারে কোনো সিন্ডিকেট নেই, সরবরাহ কম থাকায় বাড়ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের দাম। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাজারে কোনো না কোনো পণ্যের দাম নিয়ে অস্বস্তি কাটছে না ভোক্তাদের। নিম্নবিত্তের অতি প্রয়োজনীয় সবজি আলুর দামও নাগালের বাইরে। ভাতের বিকল্প হিসেবে পরিচিত আলুর দাম চালকে ছাড়িয়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। পেঁয়াজের দাম 100 ছুঁই। ঝাঁঝ বেড়ে চলেছে কাঁচামরিচের। তারপরও একে অস্বাভাবিক মনে করছেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। আলু আর পেঁয়াজ বাজারে অ্যাভেলেবেল আছে, আমি এটাকে স্বাভাবিক মনে করি। দাম যৌক্তিকতা করার তো না। যতক্ষণ পর্যন্ত আমার আলু এবং পেঁয়াজের কম দামের সরবরাহ বাজারে না থাকবে, ততক্ষণ পর্যন্ত বাজার যে মূল্য আছে সেই মূল্যটাকে আমাকে মূল্য হিসাবে দেখতে হবে। আমি চাইলেও তো কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না যে পেঁয়াজের দাম এত। প্রতিমন্ত্রী দাবি করেন বাজার কেউ নিয়ন্ত্রণ করছে না, সরবরাহ ঠিক থাকলে দামও কম থাকবে। এজন্য ভারত ও মিয়ানমার থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার এই যে যাদের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে এতই, মিয়ানমারের সাথে আমাদের নৌ পরিবহন যোগাযোগ এবং বাণিজ্য। তো মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি যেগুলো তাদের সারপ্লাস আছে। এই বিষয়ে একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। তিনি বলেন শহরের নির্দিষ্ট আয়ের মানুষের চেয়ে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। গ্রামের মানুষ যারা উৎপাদন করে তারা কিন্তু শহরের ফিক্সড ইনকামের লোকের চেয়ে ভালো আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হয় এবং অনুষ্ঠিত হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের 29তম বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় 2023 সালের জন্য 5% নগদ এবং 5% স্টক সহ মোট 10% লভ্যাংশ অনুমোদন করা হয়। এই সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, কোম্পানির সচিব নাজমুল আহসান সহ পরিচালনা পর্ষদের সদস্য, শরিয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অংশ নেন। ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের অগ্রগতির জন্য নানা পরামর্শ দেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে 18তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর প্রার্থী ওম বিড়লা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে এনডিএর প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। আজ ছিল স্পিকার পদের ভোট। বেলা 11টার দিকে সেই ভোটাভুটি শুরু হয়। ভোটের সংখ্যা গরিষ্ঠতায় জিতে যান গুজরাটের সংসদ সদস্য ওম বিড়লা। কণ্ঠভোটে এই পদে নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী একসঙ্গে ওম বিড়লাকে স্পিকারের আসনে বসান। এরপর লোকসভায় প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতার আসনে বসেন রাহুল গান্ধী। উন্নত দেশগুলোর চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে ইউরোপ ও উন্নত দেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন রাফিড।
বুধবার রাজধানীর কাকরাইলে রিক্রুটিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপমেন্ট কান্ট্রিজ রাবিটের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি আরিফুর রহমান। এ সময় বিদেশি ভাষা শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার কথাও জানান তিনি। শ্রমবাজারের সুনির্দিষ্ট চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক প্রচলিত শ্রমবাজারের বাইরে ইউরোপ ও উন্নত বিশ্বের দেশসমূহে শ্রমবাজার অনুসন্ধান ও নিরাপদ পরিদর্শনের লক্ষ্যে আমাদের সাথে যারা সংশ্লিষ্ট আছে আমরা তাদেরকে নিয়ে একটা প্ল্যান করতে হবে যে সারা দেশে আমরা কেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ট্রেনিং সেন্টারগুলো কীভাবে করতে চাই, সেইখানে বড় রকম বাজেট বরাদ্দ দিতে হবে। আধুনিক ডিজাইনের পণ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার সুপরিসর আউটলেট। রাজধানীর গুলশানে এর উদ্বোধন করেন আবুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার। স্টেলার নতুন এই আউটলেটে পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের বাতোয়ার সহ নানা পণ্য। গ্রাহকদের সুবিধার্থে রোববার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই এক্সপিরিয়েন্স সেন্টার। এবারে টি-20 বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে আফগানিস্তান। এদিকে ওয়ানডে ও টি-20তে 7বার সেমিফাইনালে উঠলেও কখনোই ফাইনাল খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার নতুন করে ইতিহাস লিখতে চায় প্রোটিয়ারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। পরাগ আরমানের রিপোর্ট। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, খেলার জন্য যাদের নিজেদের কোনো মাঠ নেই, অন্যের মাঠে খেলেই সাফল্য পেয়েছে। এমনকি চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে গেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানো আফগানিস্তান সুপার 8-এ অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করে। বিশ্বকাপের শেষ 4 খেলাটা আফগানদের জন্য নতুন এক অভিজ্ঞতা বলে জানান কোচ জোনাথন ট্রট। সেমিফাইনাল খেলাটা আমাদের ছেলেদের জন্য নতুন এক অভিজ্ঞতা, নতুন এক ধরনের চাপ। দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাইলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরো উন্নতি করতে হবে, তবে সেমিফাইনালে উঠেই আমরা ইতিহাস গড়েছি, এখন শুধু সামনে যাওয়ার পালা। চলতি বিশ্বকাপে 7 ম্যাচের প্রতিটিতে জিতে সেমিফাইনাল উঠেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়ানডে ও টি-20 মিলিয়ে 7বার সেমিফাইনাল খেললেও কখনোই ফাইনালে জায়গা করে নিতে পারেনি প্রোটিয়ারা। এবার সেই চোকার অপবাদ ঘোচাতে মরিয়া মার্করাম ডি ককরা। এটা শুধুমাত্র একটি ম্যাচ নয়, একটি বিশেষ চ্যালেঞ্জ। সেমিফাইনাল ম্যাচটিকে তুচ্ছ করার জন্য লোকেরা এমনটা বলে থাকে। বিশ্বকাপের সেমিফাইনাল অবশ্যই একটি বিশেষ কিছু। আমরা এই সময়টার অপেক্ষায় আছি। ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সেমিতে 1 ঘন্টা এক্সট্রা টাইম রাখা হয়েছে। বৈরী আবহাওয়ায় যদি তাতেও খেলা শেষ না করা যায়, তবে পরের দিন অর্থাৎ রিজার্ভ ডেতে খেলা হবে। সেদিনও ফলাফল না হলে সুপার 8 পর্বে শীর্ষে থাকা প্রোটিয়ারা ফাইনাল খেলবে। পরাগ আরমান, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিউ জার্সির ম্যাটলাইট স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও স্ট্রাইকাররা হতাশ করে বর্তমান চ্যাম্পিয়নদের। 22 মিনিটে হুলিয়ান আলভারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। 30 মিনিটে নিকোলাস গঞ্জালেসও গোল করতে ব্যর্থ হলে গোল শূন্যতে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধ আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির শট ফিরে যায় পোস্টে লেগে। এরপর বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের গোলে 88 মিনিটে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ফিল্মি কায়দায় ছাদ ফুটো করে বগুড়া কারাগার থেকে পালালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। 1.5 ঘন্টা পর গ্রেফতার।
নিরাপত্তা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপির, শনিবার ঢাকায়, সোমবার সব মহানগরের সমাবেশ। এবং শুধু আমলাদের দিকে দুর্নীতির আঙুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ ওবায়দুল কাদেরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।